আদ্রিয়ানের কিছু না বলে অনিমার হাত ধরে রুমে নিয়ে গেল। রিক শুধু শক্ত চোখে হতে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ান অনিমাকে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে এরপর গিয়ে দরজাটা লাগিয়ে দিল। অনিমা একটু অবাক হয়ে তাকিয়ে আছে, দরজা লাগাচ্ছে কেন, আর ওকেই বা কেন আনলো? দরজা লাগিয়ে আদ্রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা বেশ ভয় পাচ্ছে। একটু আগের ঘটনা নিয়ে আদ্রিয়ান ওকে কিছু বলবে না তো? আদ্রিয়ানের দৃষ্টি দেখে অনিমা মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান যত এগিয়ে আসছে অনিমা তত শক্ত করে বিছানা চাদর খামচে ধরছে। ওর খুব ভয় লাগছে যে আদ্রিয়ান কি না কি করে বসে। এই ছেলেকে বিশ্বাস নেই, কিন্তু অনিমাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান ঝট করেই অনিমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অনিমা হকচকিয়ে গেল, কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে বলল, এটা কি হলো? আদ্রিয়ান মাথা ঘুরিয়ে অনিমার দিকে ঘুরে বলল, কিছু হয়নি, তবে হবে ঘুম। একটা সাউন্ড স্লিপ চাই জানবে কি? মাথায় হাত বুলিয়ে দাও তো। আপনি এই জন্য আমাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, তুমি মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম ভালো হবে। আর কথা বলো না, এবার মাথায় হাত বুলিয়ে দাও প্লিজ। অনিমা দরজার দিকে একবার তাকিয়ে বলল। কিন্তু জাবিন রুমের দরজা খুলে আমার জন্য ওয়েট করছে তো। আদ্রিয়ান চোখ বন্ধ রেখে বলল, আমি ঘুমিয়ে পড়লে তুমি জাবিনের রুমে চলে যেও। আচ্ছা নাহিদ ভাইয়া কোথায়? এখনো তো এলো না। ও একটু কাজে আটকে আছে, এদিকে আসতে পারবে না। অনিমার কিচ্ছু না বলে আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। আদ্রিয়ানও ভদ্র ছেলের মতো চোখ বন্ধ করে রইল। আজ আর কোনো দুষ্টুমি করলো না। অনিমার রিকের বলা কথাগুলো মনে পড়ছে শুধু। রিক কি বললো তখন? রিক ওকে ভালোবাসে, কিন্তু কিভাবে সম্ভব এটা? সব একরকম এরকম এলোমেলো লাগছে কেন? এসব ভাবতে ভাবতে হঠাৎ আদ্রিয়ানের মুখের দিকে চোখ পড়লো। চোখ বন্ধ করে রাখা অবস্থায় বেশ ইনোসেন্ট লাগছে আদ্রিয়ানকে। অনিমা বেশ অনেকক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। অন্যদিকে রঞ্জিত চৌধুরী নিজের ক্যাবিনে বসে সামনে রাখা গ্লোবটা ঘোরাচ্ছে আর গভীর মনোযোগ দিয়ে ভাবছে কিছু একটা। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে কবির শেখ ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার? আজ তো সকাল সকাল তলব করলেন যে, কোনো দরকার ছিল? কথাটা বলে চেয়ার টেনে বসলেন উনি। রঞ্জিত চৌধুরী গ্লোব থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, রিক মানিকের বাড়িতে গেছি, জানো তো? হ্যাঁ শুনেছি। তোমার কি মনে হয় কি করবে ও? কিছুই বুঝে উঠতে পারছি না। ছেলেটা যদি আদ্রিয়ান না হয়ে অন্য কেউ হতো, তাহলে রিককে আমি আমার মতো চালাতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে ওটা আদ্রিয়ান। তাই আমি এই বিষয়ে ওকে বেশি উস্কাতে গেলে আমার সন্দেহ করত, কিন্তু কাজের কাজ কিছুই হতো না। তাই আমি ওকে যেটুকু যা উস্কেছি কাজ হলে তাতেই হবে। আর যদি কাজ না হয় তাহলে এই বিষয়ে আমাদের আর কিছু করার নেই। রঞ্জিত চৌধুরী হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলল, এত ঝামেলা আর ভালো লাগে না, একেতেই ঝামেলা। তারপর অনেক খোঁজ লাগেও এখন বুঝে উঠতে পারি না আমাদের অজান্তেই এইভাবে আমাদের সব প্ল্যান বেশ থেকে দিচ্ছে। হ্যাঁ, অনিমাকে যখন পাচার করা হচ্ছিল সেই মুহূর্তেই গ্যাংটা ধরা পড়ে। তখনই পুলিশ চলে আসে। ওই বুড়ি মাদারের এভাবে ভ্যানিশ হয়ে যাওয়া, আর এর আগে যেসব পাশ দিয়েছি সেসব বাদই দিলাম। অনিমা আদ্রিয়ানের কাছে আছে। আদ্রিয়ান বিয়ে করলো ওকে? কোনোভাবে আদ্রিয়ান এসব করছে না তো? রঞ্জিত চৌধুরী তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বললেন, আরে আল্লাহ, আর মানুষ পেলে না, দুবেলা গিটার নিয়ে টুংটাং করে বেড়ায়। গান গিয়ে একটু নামডাক করেছে, ওর দ্বারা তো জটিল কাজ সম্ভব হবে কি? আর তাছাড়া এদের তো অনেক ব্যস্ততা থাকে, এত জটিল কাজে মুক্ত হওয়ার সময় কোথায়? এটা কি সিনেমা নাকি? কবির শেখ দুই হাত একত্রিত করে তার উপর থুতনি রেখে বলল, সবকিছু এত হালকাভাবে নেওয়া ঠিক নয়। যে গিটারে টুংটাং করতে পারে সে বন্দুকে টেকারও টানতে পারে। আর ও তো কেবল রক স্টার, বাস্তবেও আরও বড় বড় প্রফেশনে থাকা মানুষও এসবে যুক্ত থাকে, শুধু সাধারণ মানুষের চোখে পড়ে না। টাকার জোরে নিজেদের আড়াল রাখে। পৃথিবী এতটাও সহজ নয়, সেটা আপনার চেয়ে ভালো কে জানে। হ্যাঁ, ভুল কিছু বলিনি, কিন্তু পরবর্তী পদক্ষেপ অনিমা যদি আদ্রিয়ানকে আমাদের ব্যাপারে বলে দেয় তখন? চিন্তা করো না, বলবে না, কারণ ও নিজেও নিশ্চিতভাবে কিছুই জানে না। যেটুকু জানে অনুমান মাত্র, আর যেটুকু নিশ্চিতভাবে জানে সেইটুকুতে আমাদের বড় কয়েকটা মাথা ফেসে গেলেও আমরা ফাঁসবো না। তাই আপাতত বাবাই যা করছে করতে দাও। এখন এটা জানা বেশি জরুরি যে হঠাৎ আমাদের পেছনে লাগলো এটা কি বা কারা।
আর কেন? এদিকে আদ্রিয়ানের বেশ অনেকটা জায়গা জুড়ে করা ফুলের বাগানটা বেশ সুন্দর লাগে দেখতে। বিভিন্ন রকমের ফুল ফুটে বাগান জুড়ে, বোঝা যায় খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় এই বাগানের। এই আবরার ম্যানশনের মানুষগুলো সবাই যে কত শৌখিন তার পরিচয় এই বাড়ির প্রত্যেকটা গাছ, মাটির প্রত্যেকটা ইট বহন করে চলছে। আর জাবিন নিজেই গাছগুলোতে পানি দিচ্ছে। ও বাড়িতে থাকলে মাঝে মাঝে এটা করে। ওর খুব ভালো লাগে বাগানের যত্ন নিতে। কেমন একটা আমার বাগান ফিল আসে। এই নিয়ে আদিয়ানের সাথে ছোটবেলায় ঝগড়াও করতো অনেক। আদিয়ান বলতো বাগানটা ওর, আর জাবিন বলতো ওর। শুরু হয়ে যেত দুই ভাই বোনের ঝগড়া। সে কি ঝগড়া! গাছে পানি দিতে দিতে এসব ভেবে আর মনে হাসলো জাবিন। আবরার ম্যানশনে ওরা এসছে 2 দিন হয়ে গেল। এর মধ্যে অনিমা আদিয়ানের কাছেও যেতে পারেনি। আসলে সারাদিনই ব্যস্ত থাকে। মিসেস রিমার সাথে পুরোটা সময় রান্না করে থাকে। আবার কখনো মানিক আবরার সাথে গল্প করে, জাবিনের সাথে আড্ডা দেওয়া, বাকি সময়টা পারিবারিক আড্ডা। তবে রিকের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলেছে ও। যদিও রিক আবার একবার ওরকম ব্যবহার করেছিল ওর সাথে, কিন্তু অনিমা চলে এসছে নিজেকে সামলে। এত কিছুর মধ্যে আর আদিয়ান পাচ্ছে না ওকে। বেশ মেজাজ খারাপ হয়ে আছে ওর, ইজ্জত। সবার সামনে অনিমাকে ডাকতেও পারে না, কিন্তু অনিমা সবসময় কারো না কারো সাথেই আছে। তাই অনিমার উপরও বেশ রাগ হচ্ছে ওর। রাতে খাওয়া দাওয়া সবকিছুর পর বাকি কাজ সেরে অনিমার শোয়ার জন্য জাবিনের রুমের দরজার কাছে এসেছে সবে। হঠাৎই ওকে কেউ কোলে তুলে নিল। অনিমা হকচকিয়ে তাকিয়ে দেখে আদ্রিয়ান। ও কিছু বলতে যাবে তার আগে আদ্রিয়ান ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ, আর একটা কথাও বলবে না। অনেক জ্বালিয়েছ, এবার চুপচাপ থাকো। বলেই ওকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজব তো, ও আবার কি করলো? এভাবে রেগে আছে কেন? এই লোকটাকে মাঝে মাঝে ও মজা করে পাগল বলে, কিন্তু ওর এখন মনে হচ্ছে সত্যি এই লোকের মাথার কয়েকটা দাঁত ছেঁড়া। নইলে হঠাৎ এমন অদ্ভুত আচরণ করে কেউ? হ্যাঁ, করে নিয়ে এসে সোজা বিছানায় বসিয়ে দিল। অনিমা বোকার মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। হুট করে এত রাতে এভাবে তুলে নিয়ে আসার মানে কি? আদ্রিয়ান অনিমার দিকে ঝুঁকে একটু শক্ত কণ্ঠে বলতো, একদম নড়বে না, ভদ্রমের মতো চুপচাপ বসে থাকো। অনিমা ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো, কারণ দেখেই মনে হচ্ছে এই ছেলে রেগে আছে। পাগল খেপানোটা ঠিক হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে রাগলো কেন? এসব ভাবতে ভাবতে অনিমা তাকিয়ে রেখে আদ্রিয়ান দরজা বন্ধ করে দিয়ে আবার ওর দিকেই আসছে। অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে। আদ্রিয়ান অনিমার পাশে বসে খাটের দিকে হেলান দিয়ে তাকালো অনিমার দিকে। অনিমা এখনো আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে, আর ও ঠিক কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। কিছু একটা করেছে ও, কিন্তু সেটা কি? আদ্রিয়ান কিছুক্ষণ অনিমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে ওর হাত ধরে একটানে নিজের বুকের উপর এনে ফেলতো। অনিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ওর 2 হাত আদ্রিয়ানের বুকের উপর। এরকম আচমকা আক্রমণ আশা করেনি ও। ব্যাপারটা বুঝতে পেরে সরে আসতে চাইলে আদ্রিয়ান ওর কোমর চেপে ধরে ওকে কাছে টেনে আনলো। আদ্রিয়ানের চোখে মুখে রাগে স্পষ্ট দেখা যাচ্ছে। অনিমা শুকনো একটা ঢুকিল। আদ্রিয়ান অনিমার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলতো, দূরে যাচ্ছ কেন? আমি কাছে থাকলে ভালো লাগে না? দুনিয়াতে সবার জন্য তোমার সময় আছে। তোমার বন্ধুদের জন্য আছে, আমার বাবা মায়ের জন্য আছে, আমার বোনে, ইভেন অব্রর জন্যও তোমার কাছে সময় আছে। শুধু আমার জন্য নেই, মানে আমার দিকে তাকানোর সময়টাও তোমার নেই। আর এদিকে তোমার একটু কাছে থাকার জন্য আমি ছটফট করি, আর তুমি শুধু দূরে যাওয়ার বাহানা খুঁজে বেড়াও। অনিমা মুখ কাঁচুমুচু করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার কি দোষ? বাড়িতে সবাই আছে, সবার সাথে কথা বলতে হয়। এরপর মামনিকে রান্নায় হেল্প করা, বাবাকে চা দেওয়া। যাবি? অনিমাকে থামিয়ে দিয়ে আদ্রিয়ান ঝাঁঝালো কণ্ঠে বলতো, হ্যাঁ, সেটাই তো বললাম, সবাই তোমার কাছে ইম্পর্ট্যান্ট, শুধু আমি বাদে। আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো হোপও নেই। বিয়েটাও তো আমি তোমাকে এক প্রকার জোর করে করেছিলাম, রাইট? সো এটাই এক্সপেক্টেড। বলেই অনিমাকে এক প্রকার ঠেলেই নিজে থেকে সরিয়ে দিল। অনিমা অবাক চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। অসহায় গলায় বলল, আপনি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে কথা বলছেন কেন? আদ্রিয়ান তার ছেলে একটা হাসি দিয়ে বলল, সামান্য? হ্যাঁ, তোমার কাছে তো আমার সব কিছুই সামান্য। এখন কাছে আছি, সবসময় তোমার আশেপাশে ঘুরঘুর করছি, তাই সবই সামান্য মনে হচ্ছে। হাত বাড়ালেই তো পেয়ে যাচ্ছ আমাকে। যেদিন তোমার সাথে থাকবো না, হারিয়ে যাব, সেদিন বুঝতে পারবে। অনিমা চমকে উঠল আদ্রিয়ানের কথা শুনে। অবাক কণ্ঠে বলল, কি বলছেন আপনি এসব? আদ্রিয়ান হেসে উঠে দাঁড়িয়ে বলল, তোমার তাতে আর কি যায় আসে বলো? সবাই আছে তো। এদের সাথে থেকে ভুলেই যাবে আদ্রিয়ান নামক কেউ তোমার জীবনে ছিল। কথাটা বলেই আদ্রিয়ান হেঁটে ব্যালকনিতে চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে মাঝারি গতিতে, বাস পড়ছে না আজ। অনিমা ঠায় বসে আছে ওখানে।
আদ্রিয়ান যে ওর ওপর অভিমান করেছে বেশ বুঝতে পারছে। ও তো বুঝতে পারেনি আদ্রিয়ান এতটা কষ্ট পাবে। ওকে একটু বুঝিয়ে বললে তো হতো। এভাবে কথা বলে কেউ? আদ্রিয়ান রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটায় হালকা ভিজে যাচ্ছে ও, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুক্ষণ পর অনিমা এসে পেছন থেকে জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। প্রথমবার আদ্রিয়ান ছাড়াতে চাইলে অনিমা আরো শক্ত করে ধরে রাখলো। আদ্রিয়ান কোনো রিয়াক্ট করলো না। অনিমা আস্তে করে বলল, সরি। তবুও আদ্রিয়ান কিচ্ছু বললো না। একটু পর আদ্রিয়ান খেয়াল করলো যে অনিমা কাঁদছে। সেটা দেখে আদ্রিয়ান চমকে উঠলো। দ্রুত অনিমাকে ছাড়িয়ে ঘুরে তাকালো অনিমার দিকে। অনিমা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদ্রিয়ান অনিমার থুতনি ধরে মুখ উঁচু করে ধরে বলল, এভাবে কাঁদছো কেন? অনিমা নাক টানতে টানতে ভাঙ্গা গলায় বলল, আপনি কি করে বললেন যে আমি আপনাকে ভুলে যাব? এতটা স্বার্থপর ভাবেন আমাকে? আদ্রিয়ান সযত্নে অনিমার চোখের জল মুছে দিয়ে নিজের বুকে টেনে নিয়ে বলল, সত্যি বলবে না? আপনি যে এসব থাকবো না, হারিয়ে যাব, এসব কথা বলবেন না, আমার ভালো লাগে না। আচ্ছা বাবা, বলবো না। কান্না করো না প্লিজ। অনিমা কিচ্ছু না বলে আদ্রিয়ানের বুকের সাথে একদম মিশে রইল। আদ্রিয়ানও আরো শক্ত করে জড়িয়ে ধরলো অনিমাকে। বাইরে থেকে আসা বৃষ্টির ঝাপটায় দুজনে অনেকটা ভিজে গেছে। বেশ অনেকটা সময় এভাবেই কেটে গেল। আদ্রিয়ান বলল, কাল আমায় ফিরতে হবে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, স্টেজ শো আর রেকর্ডিং আছে, সো আই হ্যাভ টু গো। অনিমা অবাক হয়ে আদ্রিয়ানকে ছেড়ে ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কালকেই? হুম। আর আমি? আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, বাবা মা তোমাকে এখন ছাড়বে না, আমি পরে তোমাকে নিয়ে যাব। হুম। বলেই অনিমা মাথা নিচু করে ফেলল। অনিমার যে মন খারাপ হয়ে গেছে সেটা আদ্রিয়ান বুঝতে পারছে। তাই কোমর ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আরে কয়েকটা দিন তো এখানে তো সবাই আছে, সারাদিন এমনিই কেটে যাবে, রাতে তো আমিই আছি ফোন করার জন্যে। অনিমা মাথায় তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার নাক টেনে দিয়ে বলল, এবার মিষ্টি হাসিটা একটু দেখাও, মনটা শান্ত করি। আমার কিউট বউটার সুইট হাসি না দেখলে আমার দিনই কাটে না। অনিমা একটু হেসে মাথা নিচু করে ফেললো। আদ্রিয়ান অনিমার কপালে চুমু দিয়ে বলল। দ্যাটস লাইক মাই লেডি। অনিমা বেশ লজ্জা পেল, মাথায় তুলে তাকাচ্ছে না আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে বলল, এভাবে লজ্জা পেও না লজ্জাপতি, নিজেকে সামনে রাখতে ভীষণ অসুবিধা হয়। অনিমা হেসে দিয়ে আদ্রিয়ানের বুকে একটা কিল মেরে টি শার্ট খামচে ধরে আদ্রিয়ানের বুকে মুখ লুকিয়ে ফেললো। আদ্রিয়ানও নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো অনিমাকে, যেন যেন আজ ছেড়ে দিলে আর কখনো ধরতে পারবে না। সকালবেলা অনিমা সবার জন্য কফি করে একে একে সবাইকে দিচ্ছে। আদ্রিয়ান এখনো নামেনি। সবাইকে কফি দিয়ে আদ্রিয়ানকে ডাকতে যাবে। অনিমা দেখলো রিক সততার দিকে দাঁড়িয়ে আছে। অনিমার একদমই ইচ্ছে করছে না রিকের কাছে গিয়ে এখন ওকে কফি দিতে, কিন্তু আপাতত ওকেই দিতে হবে, কিচ্ছু করার নেই। ও রিকের কাছে গিয়ে বলল, আপনার কফি। রিক কফিটা হাতে নিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? অনিমা ভ্রু কুচকে ফেলে বলল, কি কথা? আদ্রিয়ান আর তোমার মধ্যে কি সব ঠিক আছে? ঠিক না থাকার তো কিছু নেই। রিক ইতস্তত করে বলল, না মানে তোমরা এখনো এক রুমে থাকো না তাই। অনিমা রাগী কণ্ঠে বলে উঠল, সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনাকে এই বিষয়ে কোনো রকম এক্সপ্লেনেশন দিতে আমি বাধ্য নই, আর আপনার সেই অধিকারও নেই। রিক স্থির দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, একসময় তুমি আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলতে, আর আজ বলছো অধিকার নেই। অনিমা আহত গলায় বলল, আমার সেই সম্বোধনের মর্যাদা আপনি রাখতে পারেননি মিস্টার চৌধুরী। যার আগাগোড়া সবটাই মিথ্যে দিয়ে ভরা, সে আর যাই হোক বন্ধু হতে পারে না। কথাটা বলেই অনিমার দাঁড়ালো না ওখানে। রিক অনিমার যাওয়ার দিকে তাকিয়ে গরম কফির মগটা উপর দিয়ে নিজের হাত চেপে ধরলো। রাগ, অভিমান, কষ্টের মিশ্র অনুভূতি হচ্ছে ওর মধ্যে। কি হয়েছিল, কি হচ্ছে কিছুই জানে না ও। হ্যাঁ ও অনিমার সাথে মিসবিহেভ করছে কিছুদিন, কিন্তু সেটা তো পরে। অনিমার হঠাৎ বদল ও মানতে পারেনি, কোনোভাবেই না, কোনো মতেই মানতে পারেনি ও। কিন্তু অনিমা এমন একটা ভাবে কথা বলছে যাতে করে মনে হচ্ছে বিশাল কোনো পাপ করে ফেলেছে। এগুলো কি অনিমার কোনো নাটক ওকে ইগনোর করার জন্যে, নাকি এমন কিছু আছে যাও জানে না? কিছুক্ষণের মধ্যেই আদ্রিয়ান নিচে নেমে এলো। একবার ফ্রেশ হয়ে নিচে এসছে। অনিমা কফি নিয়ে গেছিল ওপর থেকে কফি খেয়ে এসছে। এখন একসাথে ব্রেকফাস্ট করতে বসছে সবাই। ব্রেকফাস্ট টেবিলে মানিক আবরা বললেন, আদ্রিয়ান কখন বেরোচ্ছ তুমি? আদ্রিয়ান খাবার চিবুতে চিবুতে বলল, 11টা নাগাদ বের হয়ে যাব বাবা। আদ্রিয়ানের যাওয়ার কথা শুনে অনিমার মন আবারও খারাপ হয়ে গেল। মিসেস রিমা মুখ গোমরা করে বলল, কদিন হলো এলি, এখনই আবার যেতে হবে? কে এত কাজ সত্যিই বুঝি না। উনি কিন্তু এখানেই থাকছে আপাতত, ছুটি শেষ হওয়ার আগে নেওয়ার কথা ভুলেও ভাববি না। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, জানি আমি সেটা, তোমাদের আদরের বৌমাকে সেজন্যই রেখে যাচ্ছি।
আদ্রিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর অনিমা গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। শেষে টি শার্টের উপর দিয়ে জ্যাকেটটা পরিয়ে দিল অনিমা আদ্রিয়ানকে। আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান নরম কণ্ঠে বলল, জান পাখি। অনিমা আদ্রিয়ানের দিকে ছলো ছলো চোখে তাকালো। আদ্রিয়ান ও দুবাহুতে হাত রেখে বলল, যাওয়ার সময় একদম কাঁদবে না, চলে আসবো তো। আর এখানে তো তুমি একা নও, সবাই আছে তোমার সাথে। অনিমা অসহায়ভাবে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। তাড়াতাড়ি ফিরে আসবেন তো? আদ্রিয়ান মুচকি হেসে বলল, আরে পাগলি, জাস্ট 3 থেকে 4 দিনের কাজ, তাছাড়াও আসতে তো হবেই। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? মৃত্যু ছাড়া আমাদের আলাদা করার ক্ষমতা কারণ নেই। অনিমার সাথে সাথে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। নিঃশব্দে চোখে জল ফেলছেও। ইচ্ছে করছে লোকটাকে ধরে বেঁধে রেখে দিতে। আদ্রিয়ানও আলতো হাতে ওকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিল। নিচে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিল আদ্রিয়ান। রিকের কাছে গিয়ে বলল, থাক, আসছি আমি। রিক মুস্কি হেসে বলল, তাড়াতাড়ি চলে আসিস। আদ্রিয়ান যাওয়ার সময় অনিমার ইচ্ছে করছিল আরেকবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরতে, কিন্তু সবার সামনে আর সম্ভব হয়নি। শুধু অসহায় চোখে তাকিয়েছিল ও যাওয়ার দিকে, আর বুক চিরে বেরিয়ে এসেছিল একটা দীর্ঘশ্বাস। আদ্রিয়ান চলে গেছে প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও আদ্রিয়ান একবারও ফোন করেনি অনিমাকে। শেষে অনিমায় ফোন করেছিল বেশ কয়েকবার, কিন্তু আদ্রিয়ান রিসিভ করেনি। এই নিয়ে খুব চিন্তিত অনিমা। ডিনারের সময় মানিক আবরারকে বলেছেও এই কথা। উনি ওকে এটা বলে আশ্বস্ত করেছে যে আদ্রিয়ান বলেছিল ওর আজ স্টেজের শো আছে, সেসব নিয়ে ব্যস্ত আছে, হয়তো ফ্রি হলে নিশ্চয়ই ফোন করবে। ও আগেও এরকম করেছে অনেকবার। রিমা আবরারও তাই বললেন। ওনাদের এসব কথা শুনে অনিমার চিন্তায় কিছুটা কমলেও মনের মধ্যে খসখস করছে। রিক শক্ত চোখে তাকিয়ে আছে অনিমার দিকে, এত শক্ত করে স্পুন চেপে ধরে আছে যেন হাতের মধ্যে ঢুকে যাবে। সকলের সামনে আছে তাই দাঁতের দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করছে। মাত্র কয়েক ঘন্টা যোগাযোগ হয়নি, তাতেই আদ্রিয়ানের জন্য এত চিন্তা, কয়েক মাসে এত ভালোবাসা, অথচ ওর সাথে একটা বছর থাকে বেশি কিছুই ভাবতে পারেনি অনিমা ওকে। এটাকে কি বলে? আদ্রিয়ানের সার্থকতা, রিকের ব্যর্থতা, নাকি নিয়তি? ওর কি দোষ ছিল? কি দোষ ছিল? যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল তাকে প্রতিনিয়ত অন্যের হয়ে যেতে দেখতে হচ্ছে। সেই মেয়েটা অন্য কারোর জন্য চিন্তা করছে, ছটফট করছে। প্লেটে স্পুন ঘষতে ঘষতে সেসবই ভাবছিল রিক। সেবেলাও ও ঠিকঠাকভাবে খাওয়া হয়নি ওর। অনিমা আদ্রিয়ানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু এখন ফোন বন্ধ বলছে। অনিমার এবার আরও বেশি টেনশন হচ্ছে। রঞ্জিত চৌধুরী আর অভিষেক এখন জানে ও কোথায় আছে। এটাও জানে যে আদ্রিয়ানের বর আর কাছের মানুষকে হাতিয়ার করে যুদ্ধ লড়া ওনাদের মূল যুদ্ধরীতি। আদ্রিয়ানের সাথে খারাপ কিছু করবে না তো ওনারা? অনিমা এসব নানা রকম চিন্তায় বিভোর থেকে শেষে রাতের দিকে দু চোখের পাতায় এক করলো। সকালবেলায় অনিমা মুখ ভার করে সোফায় বসে আছে। ওর মধ্যে অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছে। মানিক আপনার রেডি হয়ে নিচে এসে অনিমাকে এভাবে বসে থাকতে দেখে হেসে বলল, মামনি। অনিমা মলিন মুখ নিয়ে ওনার দিকে তাকালো, ধীর কণ্ঠে বলল, জি বাবা। মানিক আপনার অনিমার পাশে বসে বলল, আদ্রিয়ানের জন্য চিন্তা হচ্ছে। ও তো বাচ্চা নয়, তাই না? ওর খুব বেশি ব্যস্ত থাকলে এরকম করেও। দেখবে দুপুরের মধ্যেই ওর ফোন চলে আসবে, আর না আসলে তো আমরা আছি, তাই না? মা আপনার কিচেন থেকে বেরিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, সেইটাই তো বোঝাচ্ছি ওকে, সকালে ঠিক করে খাওনি, দেখো কেমন মুখ করে আছে। মানিক আপনার উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তোমরা থাকো, আমাকে আবার একটু অফিস থেকে ঘুরে আসতে হবে। রিমা আপনার সম্মতি জানালেন। কিছুক্ষণ পর জাবিনও নিচে নেমে এলো। ও এসে অনিমার সাথে টুকিটাকি কথা বলে ওকে নর্মাল করার চেষ্টা করছে। ঘণ্টাখানিক পর মিসেস রিমা রেডি হয়ে নিচে নেমে বলল, অনি, যাবিন আর আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, চলে আসবো দুপুরের আগে। তোরা থাক, রিক ওপরে ঘুমাচ্ছে, দেখিস ওর কিছু লাগবে কি না। অনিমা আর জাবিন দুজনেই মাথা নাড়ল। মিসেস রিমা বেরিয়ে যাওয়ার পর অনিমা আর জাবিন দুজনে সবাই বসে বই পড়ছিল, কিন্তু অনিমার মনোযোগ বইয়ের চেয়ে বেশি ফোনের দিকে। আদ্রিয়ান ফোন করে যদি, কিন্তু আদ্রিয়ান ফোনই করছে না। জাবিন ব্যাপারটা লক্ষ্য করে বলল, আরে এত চিন্তা করছো কেন? ঠিক ফোন করবে। দেখো শোনো না ভাবি, আমার না একটা ক্লাস আছে, এখন রুমে যেতে হবে। তুমি আমার সাথে রুমে আসবে নাকি এখানেই থাকবে? অনিমা বলল, না না, তুমি ক্লাস করো, আমি বরং এই ফাঁকে আদ্রিয়ানের ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা সেরে নিই।
জাবিন মাথা নাড়ল। জাবিন আর অনিমা বইটই নিয়ে একসাথেই উপরে গেল। জাবিনও রুমে গেল আর অনিমা আদ্রিয়ানের রুমে গেল শাওয়ার নিতে। প্রায় 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে বেরিয়ে এসে অনিমা আয়নার দিকে যাচ্ছিল চুল মুছতে, কিন্তু বিছানায় চোখ পড়তেই দেখলো রিক বসে আছে। ওর চোখে মুখে ভয়ঙ্কর রাগ। অনিমা হঠাৎ ওকে এখানে দেখে ঘাবড়ে গেল। রিক কি করে ঢুকলো? ও কি তবে দরজা আটকায়নি? সেদিনের মতো আবার কিছু করবে না তো রিক? কথাটা মনে হতে দ্রুত দরজার কাছে গিয়ে দরজা খুলতে নিলে রিক এসে ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দরজা থেকে সরিয়ে নিল। অনিমা টাল সামলাতে না পেরে বিছানায় বসে পড়ল। ও কোনো রকমে উঠে দাঁড়ালো। আবার রিক ক্রোধিত দৃষ্টিতে দেখছে অনিমাকে। এতদিন আদ্রিয়ানের জন্য অনিমার কাছে আসতে পারতো না, কোনো না কোনোভাবে ঠিক আদ্রিয়ান চলে আসতো সেই মুহূর্তেই। কিন্তু আজ সুযোগ যখন পেয়েছে তখন ওকে সবটা জানতেই হবে। অনিমাকে ওর সব কথার উত্তর দিতে হবে, ওকে জবাব দিতে হবে। এরকম কেন করলো? রিককে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অনিমা কম্পিত কণ্ঠে বলল, দেখুন, আমার কাছে আসবেন না আপনি। কেন এসেছেন এখানে? আর কি চান আমার কাছ থেকে? কেন এভাবে অশান্তি সৃষ্টি করছেন আমার জীবনটায়?